আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি সবাই যার যার জায়গায় ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আয়াসকে দিয়েই শুরু করছি। যে স্ক্রিনে দেখছেন আয়াস, সেটা হচ্ছে করোনার আগে শপিং মলে সে আমার জন্যে শাড়ি সিলেক্ট করতেছে, শাড়ি কিনে দিবে মাকে। ছেলে বড় হয়ে গেছে, এখন তো করোনার কারণে বের হওয়া হয় না। কতদিন যে বের হই না ভুলেই গেছি। 4-5 মাস তো হবেই ঘরে বসে বসে বোর হচ্ছি। বাচ্চারা তো বেশি বোর হচ্ছে না, প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা। কেউ এখন আগের মতো নিশ্চিন্ত মনে বের হতে পারছে না। হয়তো জীবনের প্রয়োজনে বের হচ্ছে, কাজের প্রয়োজনে বের হচ্ছে, কিন্তু ওই আগের মতো নিশ্চিন্ত মনে বের হতে পারছে না। আল্লাহ সব কিছু ঠিক করে দেখ, এই দোয়াই করি, আমিন। এখানে নাস্তার জন্য আলু পরোটা বানানোর প্রিপারেশান নিচ্ছি। আজকে আমি ফার্স্ট আলু পরোটা বানাবো এবং আলু পরোটা খাবো হচ্ছে প্রায় 7-8 বছর পরে। লাস্ট আলু পরোটা খেয়েছিলাম আমি 12-র প্রথম দিকে মনে হয়, হ্যাঁ সেটাই লাস্ট ছিল। এরপরে আর কখনোই আলু পরোটা খাইনি বা খাওয়ার ইচ্ছেও হয়নি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে খাই, অনেক বছর খাই না, সেজন্য প্রিপারেশান নিচ্ছি। তো সবাই তো আলু পরোটা বানাতে পারেন, আমি জানি, আমার চেয়ে অনেক ভালো বানাতে পারবেন। তো এখানে বলার কিছু নাই। কেন আমি এত বছর আলু পরোটা খাইনি বা কখনো খাওয়ার ইচ্ছেও হয়নি, সেই গল্পটা করি আপনাদের সাথে। আমার একজন খুব কাছের মানুষ ছিলেন, হ্যাঁ ছিলেন, এখন নেই। তিনি আলু পরোটা খুব পছন্দ করতেন। তো আমি 2012-র শেষের দিকে ওনার জন্য আলু পরোটা কিনে রেখেছিলাম যে ওনাকে খাওয়াবো, বা উনি এত পছন্দ করে, ওনাকে সাথে নিয়ে আমি খাবো, সেজন্য ওনার জন্য পরোটা কিনে রেখেছিলাম, আলু পরোটা রেডিমেড বাজারে যে পাওয়া যায় সেগুলো। তো আমার ভাগ্যে আর হয়নি ওনাকে সেই পরোটাটা খাওয়ানোর। আর কোনো দিন পারবো না মনে হয় কি আর কোনো দিন পারবো না ওনাকে পরোটা খাওয়াতে, আলু পরোটা। তো এরপর থেকে কখনোই আলু পরোটার প্রতি আমার তেমন কোনো ইচ্ছে ছিল না যে বা শিখি, বানাবো বা খাবো, ওইরকম কোনো কিছুই ইচ্ছে ছিল না। তো প্রায়ই মনে হতো যে আমি মানুষটার জন্য পরোটা কিনে রেখেছিলাম, ওনার পছন্দের একটা খাবার কিনে রেখেছিলাম, কিন্তু আমি খাওয়াতে পারিনি। সেটা খুব কষ্ট দেয় লাইফে। কিছু কিছু জিনিস না চাইলেও ভোলা যায় না। যে আলু পরোটা একটা সামান্য একটা জিনিস, তেমন কিছুই না, আহামরি কিছু না, লাখ টাকার জিনিসও না। তারপরও এটার সাথে কতটা ফিলিংস জড়িয়ে আছে সেটা আমি জানি। মন থেকে কারোর জন্য কোনো কিছু করতে চেয়ে যদি আপনি এই জিনিসটা করতে না পারেন, এর চেয়ে কষ্ট আর কোনো কিছুতে হয় না। তো ওই সামান্য আলু পরোটার ক্ষেত্রেও আমার সেই কষ্টটাই কাজ করতো এতদিন। তো হঠাৎ মনে হলো যে দূর, অনেক বছর হয়ে গেছে, আর আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। তো সেজন্য আজকে নিলাম পরোটা বানাতে, আলু পরোটা। ইউটিউব দেখে অবশ্য নিয়েছি কীভাবে বানাতে হয়, আমি এর আগে কখনো বানাইনি। যতবার খেয়েছি রেডিমেডটা খেয়েছি। তো জানি না কেমন হবে, দেখা যাক। তো আমি এখানে আলুর ভর্তা করে নিয়েছি, সাথে একটু চটপটির মশলা দিয়েছিলাম, আর আলুর ভর্তাতে নর্মালি যা দেয় তাই দিলাম, তেল ছাড়া। এখানে ময়দা আমি লবণ আর 1 চামচ চিনি দিয়ে গুলিয়ে নিব পানি দিয়ে, পানিটা হালকা কুসুম গরম করে নিয়েছি। তো গুলিয়ে নিয়ে তারপর বানাবো আর কি।
আমি ময়দার খামিটা করে হাফ অ্যান আওয়ারের মতো ডেকে রেখে দিয়েছিলাম। ডেকে রেখে দিলে হয় কি খামিটা খুব সফট হয়, তখন তেলে ভাজার পরে ক্রিস্পি হয় জিনিসটা, সবাই জানেন। তো ডেকে রেখে দিয়ে আমি আমার অন্য কাজ করেছি। এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা খুব টাফ। চিন্তা করতেছি কয়েকদিনের মধ্যে একটা স্ট্যান্ড কিনে আনবো মোবাইলটা আটকে নেওয়ার জন্য। তো এই যে আমি হাফ অ্যান আওয়ার পর চলে আসলাম, সফট হয়েছে অনেক। হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে। এখন বানানোর পরে বোঝা যাবে যে জিনিসটা কি হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফাইনাল লুক। ভালো হয়েছিল, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। যেহেতু এটা আমি আগে বানিয়েছি, ভয়েস পরে দিচ্ছি, সো আমি টেস্টটা বলতে পারবো। খেতেও ভালো হয়েছিল, আর প্রথম অবস্থার জন্য তো খুবই ভালো হয়েছে। যদিও আমি আমার হাজব্যান্ডের ওপিনিয়ন নেইনি, সে কি বলে, তার কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। আয়াসও খেয়েছে। এই যে দেখেন, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, একদম হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে এরকম। ওই যে ছোট্ট একটা হাত দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার পুচকু আয়াসের হাত। সে খাবে, হাত বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন নাস্তা করলাম। ছেলের নাস্তা শেষ করার পরে আমি রান্নাঘরে ঢুকেছিলাম, রান্না শেষ করলাম। আজকে শর্টকাট রান্না ছিল এবং তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, সেই জন্য রান্নাঘরে বেশিক্ষণ আমাকে থাকতে হয়নি। তো এখন বাইরে এসে দেখছি যে এক জায়গায় চোখ গেল আর কি। আমার ডাইনিং স্পেসের কর্নারে আমি টি ট্রলির উপরে একটা গাছ রেখেছিলাম, পাতাবাহার টাইপের গাছ, আর্টিফিশিয়াল। তো অনেক দিন হয় এটাতে হাত দেওয়া হয় না, একদম ময়লা জমে নোংরা হয়ে আছে, সাথে আমার টি ট্রলিটাও নোংরা হয়ে আছে। মানে সব কিছু মূলত এই যে দেখেন কি ময়লা দেখা যাচ্ছে, হাত দিলে হাতের মধ্যে ময়লাটা আবরণ চলে আসছে। তো চিন্তা করলাম যে এটা আজকে ক্লিন করব, সাথে গাছটাও ক্লিন করব, ট্রলিটাও ক্লিন করব। ট্রলিটা অনেক সুন্দর, অথচ যত্ন নেওয়া হয় না ঠিক মতো, সেজন্য ময়লা জমে গেছে। তো দেখি আজকে কতটুকু ক্লিন করা যায়। গাছের মধ্যে তো একদম পাতার কালারই চেঞ্জ হয়ে গেছে ময়লায়। তো আমি একটা একটা করে পাতাগুলো খুলে নিচ্ছি। আর্টিফিশিয়াল জিনিসের কি মজার ব্যাপার দেখেন, ওদের ভাঙাও যায় আবার জোড়াও দেওয়া যায়, কিন্তু ন্যাচারাল জিনিস একবার ভাঙলে সেটা আর জোড়া লাগে না। যাই হোক, আধ্যাত্মিক কথাবার্তা না বলে আমি আমার কাজ করি। তো পাতাগুলো খুলে নিলাম, আর একটা একটা করে সব নামিয়ে এগুলো এখন ক্লিন করব।
মধ্যে সাবান পানি নিয়ে একটা জালি দিয়ে হালকা করে মুছে নিচ্ছি। যদিও বা কাঠের মধ্যে পানি দেওয়া যায় না, পানি দিয়ে মোছা যায় না, কাঠের গ্লেজ নষ্ট হয়ে যায়, কাঠ নষ্ট হয়ে যায়। তারপরও এখানে এমন ময়লা আটকাইছে যে পানি দিতে হলো আর কি, কিছু করার নাই। প্রায় 3-4 মাস আগে এটা ক্লিন করেছিলাম, সেজন্য ময়লাটা বেশি বসে গেছে। এই ট্রলিটা কিন্তু হাতিল থেকে নেয়া, দিন আগে এটা নেওয়া হয়েছিল। এখনও অবশ্য ওদের শোরুমে এরকম ডিজাইনটা রেখেছে, সাথে আরও নতুন কিছু এসেছে, বাট এই ডিজাইনটাও রেখেছে। তো ওই দিন আমার ড্রেসিং টেবিলটা আর সেন্টার টেবিলটা কিনতে যখন গেলাম, তখন দেখি যে এই ট্রলিটা এখনও, বাট দাম কিন্তু বেড়ে ডবল হয়ে গেছে। যত দিন যায় জিনিসের দাম বাড়ে ওদের, হাতিলেরই এক অবস্থা। আমাদের সোফাগুলো যখন কিনেছিল তখন এক প্রাইস ছিল, ওই দিন দেখলাম যে এই সেম সোফা ডবল দামে হয়ে গেছে। তারপরেও মানুষ কিনে, তারপরেও মানে হাতিলের জিনিসগুলো ভালো হয় তো, টেকসই বেশি, এই জন্য সবাই পছন্দ করে, একটু দাম দিয়ে হলেও কিনে। এই যে দেখেন মোছার পরে একদম চকচক করতেছে। ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না, বাট বাস্তবে চকচক করতেছিল, প্রায় নতুনের মতো হয়ে গেছে। একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না, কিন্তু দেখেন ট্রলি ধুইলে কিন্তু ময়লা ঠিকই যায়, আবার নতুনও বানানো যায়। তবে যতই ধোয়া হোক মানুষের মনের ময়লা যায় না, সেটা থেকেই যায়। আসবাবপত্রর ময়লা যায়, সব কিছুর ময়লা যায়, জামা কাপড়ের ময়লা যায় ধোয়ার পরে। মানুষের মন ধোয়ার পরেও ময়লা যায় না, যাদের মন কালো, সব সময় কালো থাকে। যে এখানে আমি পাতাগুলো পানি দিয়ে, তারপর সাবান দিয়ে, গুঁড়ো সাবান দিয়ে আর কি ভিজিয়ে নিয়ে তারপর এটা ক্লিন করব। আচ্ছা, অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমার ক্যামেরা সেট করার স্ট্যান্ড এখনও কিনি নাই, সো আমার ক্যামেরার পেছনে কে আছে? তাদের জন্য বলছি যে আমার ক্যামেরার পেছনে আছে আমার খালার মেয়ে। খালা যেদিন না আসে সেদিন খালার মেয়েকে পাঠিয়ে দেয়। তো আসার পরে আমি বললাম যে কাজ শেষ করে তুমি আমাকে হেল্প করো। ওর কাজ যা করার ছিল সেগুলো করে সে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল। এই যে দেখেন নতুন বানিয়ে ফেলেছি। মানুষের ফেসে যেরকম ফেস প্যাক মাখার পরে তারপর এটা ওয়াশ করলে গ্লো করে, এরকম আমার এটা গ্লো দিচ্ছে। এখন এটাতে আগামী 2 মাস হাত না দিলেও চলবে। আমি জিনিসপত্রগুলো রাখার জন্যে ক্যালেন্ডারের পেজ ছিঁড়ে নিয়েছি, এখন এগুলো বিছিয়ে তারপর এটার উপরে যা রাখার রাখবো আর কি। পাতাগুলো ধোয়ার পরে খালার মেয়েকে বললাম মুছে দিতে, তো সে মুছে দিল।
আর আমি ওই দিক দিয়ে লাগিয়ে ফেলবো। কাজ শেষে আমি ডাব কেটে নিচ্ছি। বাসায় 2টা ডাব এনেছিল আয়েশের বাবা। ডাব কেটে নিচ্ছি। ডাবের পানি কিন্তু আমাদের অনেক উপকার করে। যেমন কয়েকদিন আগে আমি নেটে দেখেছিলাম যে ডাবের পানি ওজন কমাতে সাহায্য করে। তো কীভাবে ওজন কমাতে সাহায্য করে সেটা হচ্ছে ডাবের পানি নাকি খাবার খুব সহজে হজম করে। তো খাবার যখন খুব সহজে হজম হয়ে যায় ওইটার ফলে অটোমেটিকলি ওজনও কমে। সো ডাবের পানি ওজন কমাতে সাহায্য করে। তারপর আবার ব্লাড প্রেশার কন্ট্রোল করে। যেমন অনেক গুণ আছে ডাবের পানির। এখন ডাবের পানি খাচ্ছি। এই এরকম যদি বাসায় সবসময় ডাব এনে রাখতো, আমি কাজ শেষ করে ডাব খেতে পারতাম। বাহ, কি শান্তি। আইস খাবা? আসো বাবা, আসো আসো। ঠিক আছে, আমি খেয়ে নেই, তারপর আয়াসকে দিব খেতে। আরেকটা আছে, সেটা আয়াসে বাবা এসে খাবে বাসায়। এখন বিকালবেলা আয়াস টিভিতে কার্টুন দেখছে আর খেলছে, আর আমি তার পাশে বসেছিলাম। এই যে সেন্টার টেবিলের উপরে দেখতে পাচ্ছেন কাপড় শুকানোর ক্লিপ, এটা আয়াসের খেলনা। মানে তার যখন সে খেলা বুঝে তখন থেকেই সে এগুলো নিয়ে খেলে। তার কিন্তু বাড়তি কোনো খেলনা নাই বা খেলনা কিনে দেই না। সে এই ক্লিপ দিয়ে খেলতে খুব মজা পায়, অন্য কোনো খেলনা চায় না, বা ক্লিপে যে খুশি হয় অন্য কোনো খেলনা এরকম খুশি হয় না।
তো আমি চিন্তা করলাম যাক ভালোই হইলো, খরচ বেঁচে গেল, ক্লিপ দিয়ে সান্ত্বনা দেওয়া যায়। ও আচ্ছা, ভালো কথা, একটা কথা বলা ছিল আপনাদেরকে। প্রতি ব্লগে চিন্তা করি বলবো, বাট যখন ভয়েস দেই তখন আর মনে থাকে না ওই কথাটা বলার। আজকে বলে ফেলি, হ্যাঁ। আর ভিডিও দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি সেই জন্য পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা তো অনেককেই সাপোর্ট করেছেন, তাই না? অনেক ব্লগার্স আছে বাংলাদেশে, অনেক মেয়ে আছে আমার মতো যারা ব্লগ করে অনেক ভালো কিছু করছে, আপনাদের ভালো কিছু দিতে পারছে এবং তার কেরিয়ারটাও বিল্ড আপ করতে পেরেছে। তো প্লিজ আমাকেও সাপোর্ট করেন। হ্যাঁ, প্রথম শুরু করেছি, হয়তো আমার কথা বলাতে বা আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, তো এটা সময়ের সাথে সাথে আমি শুধরে নেব ইনশাল্লাহ। শুধরে নেওয়ার জন্য, এই সেক্টরে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর আপনাদের সাপোর্টের মাধ্যমই তো হচ্ছে সাবস্ক্রাইব করা, ভিডিওস দেখা, লাইক দেয়া, কমেন্টে আমাকে জানিয়ে দেয়া ভুলগুলো, আমার কাজ কেমন হচ্ছে বা কি করা যায়, আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে, কিভাবে এগুলো আমি শুধরাতে পারি, এসব সাজেশন দেয়া কমেন্টে। তো নতুনদেরও কিন্তু জায়গা দেওয়া উচিত, ফ্লোর দেওয়া উচিত, আমরা যাতে নিজেদের প্রুভ করতে পারি বা আমরাও যাতে নিজেদেরকে একটা অবস্থানে দাঁড় করাতে পারি। এটা তো আমরা আশা করতেই পারি, তাই না? পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো